14 কথা বলতে গিয়ে আমি বেশি কিছু 2014-তে কারা এসেছিলেন শপথ গ্রহণে সেটা একটি ঐতিহাসিক ঘটনা, সারা দেশের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন দেশনায়করা রাষ্ট্রনায়করা এসেছিলেন, ওইসবের মধ্যে যাচ্ছি না, আমাদের মনে আছে সে কথা। আপনাদের হয়তো মনে থাকবে যে গার্ডিয়ান বলে একটি খুব বিখ্যাত পত্রিকা ডেইলি লন্ডন থেকে বেরোয়, এখনো বেরোয়, বেশিরভাগ মানুষ পড়ে, খুব বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ান। সেই পত্রিকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন জিতলেন ঐতিহাসিক সেই ম্যান্ডেট নিয়ে, এই হচ্ছে ব্রিটিশ রাজের পত্রিকা, একেবারে ব্রিটিশদের পত্রিকা, মার্কা মারা ব্রিটিশদের পত্রিকা, সারা পৃথিবীতে মানুষ পড়ে বোঝার জন্য যে পৃথিবীর গতি কোন দিকে যাচ্ছে। সেই গার্ডিয়ান পত্রিকা লিখছে, এবং আমি খুব সংক্ষেপে কয়েকটা লাইন বলছি। The electoral verdict of 2014 may well go down in history as the day when Britain finally left India. অর্থাৎ 2014 এই যে ইলেকটোরাল যে ভার্ডিক্ট, এই ভার্ডিক্ট দেখে আমরা বলতে পারি যে মে 2014 অবশেষে ব্রিটিশ শাসনের অবসান ঘটলো ভারতবর্ষে। এ আমরা বলছি না, আমরা আরএসএস বিজেপি যারা করি আমরা তো মুখ্য সূক্ষ্ম, আমরা আমাদের বেশি এইখানে তো ইন্টেলেকচুয়াল নেই, ইন্টেলেকচুয়াল সব ওধারেই রয়েছে। সারা জীবন যারা কাস্তে হাতুড়ি ধরে ইন্টেলেকচুয়ালিজম করেছে তারা ইন্টেলেকচুয়াল, আমরা তো ক্ষেত মজদুরের পাশে অ্যাকচুয়ালি দাঁড়াই, সেই জন্য আমরা ইন্টেলেকচুয়াল না। তারপরে বলছে নরেন্দ্র মোদি's victory in the election marks the end of a long era in which the structures of powers did not differ greatly from those through which Britain ruled the subcontinent India under the Congress party. তারপর বলছে যে নরেন্দ্র মোদীর জয় এটাই প্রমাণ করে যে অবশেষে ওই সব পরিকাঠামো দিয়ে, যে পরিকাঠামোগুলো ব্রিটিশরা তৈরি করে গেছিল, শাসন পরিকাঠামো, সেই শাসন পরিকাঠামোগুলো অবশেষে এবার সমাপ্ত হবে, এবং 50-60 বছর ধরে কংগ্রেস সেই ব্রিটিশ দ্বারা নির্মিত শাসন পরিকাঠামোর দ্বারা ভারতবর্ষকে পরিচালনা করেছে, সেই পরিকাঠামোর অবসান অবশেষে ঘটবে। মোদী একদম একজন লোয়ার কাস্ট, হি ইজ নট এ ন্যাচারাল ইংলিশ স্পিকার, সে তার ইংরেজি মাতৃভাষা না, মানে দিল্লিতে গেলে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার এবং অন্যান্য ক্লাবে গেলে দেখবেন যাদের মাতৃভাষা ইংরেজি না তারাও এমন ভাবে ইংরেজিতে ডুবে আছে যে ইংরেজি ছাড়া ভারত পরিচালনা করা যাবে না, এই ছিল তাদের ব্যবহার। মোদী একজন পিছিয়ে পড়া জাতির মানুষ, তিনি ইংরেজি জানেন না, এবং তার এ যাবৎ যারা ভারতকে শাসন করেছেন তাদের সাথে মোদীর কোনো সেটিং নেই, এই কথা গার্ডিয়ানের পত্রিকা বলছে। অর্থাৎ মোদী এসে একটি নতুন যুগের সূচনা, একটি নতুন মানসিকতার সূচনা করছেন। আবার বলছি, আমরা বলছি না, কিন্তু আমি এই দিয়ে শুরু করব, শেষ করব আরেকটা মোদীর প্রশংসা আরো কেউ করেছে সেইটা দিয়ে, আমরা না, কিন্তু আমরা তো করতেই থাকি এবং আমরা জেনুইনলি করি। The new kind of India is not interested in handouts and refuses to be snubbed. গার্ডিয়ান পত্রিকা বলছে নতুন ভারত যে মোদীর নেতৃত্বে উদয় হবে, এই নতুন ভারত কারুর চোখ রাঙানি সহ্য করবে না, তারা কারুর ভিক্ষে চাইবে না। And obstacles it sees at impeding its aspirations swept away. যা যা বাধা হয়ে দাঁড়াবে সেই বাধাকে সম্পূর্ণভাবে সরিয়ে দেবে এই মোদীর নতুন ভারত। এবং যে মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছে সেই মানুষ, ভারতের জনগণ, তারা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে যে তারা গান্ধী পরিবারের প্রতি কোনো আনুগত্য নেই, এবং অ্যাংলিসাইজড এলিট, যারা ইংরেজি বলে বলে এলিট হয়েছে,
তাদের প্রতিও এই নতুন ভারতের জনগণের কোনো আনুগত্য নেই। খুব বড় কথা এই কারণে যে এই কথা আমরা বলিনি, যারা একদা আমাদের ওপর শাসন করেছিল তারা বলছে, এবং তাদের এই বক্তব্য ছিল 2014 সালে। আমার মনে হয় যখন আমরা 11 বছর পূর্তির উদযাপন করছি, অন্তত বলতে পারি বুকে হাত দিয়ে যে নরেন্দ্র মোদী অক্ষরে অক্ষরে এই জিনিস পালন করেছে। যারা একসময় ভাবতো রুলিং ইন্ডিয়া ইজ দেয়ার বার্থ রাইট বিকজ উই আর বর্ন ইনটু আ সার্টেন ফ্যামিলি, গান্ধী পরিবারে জন্মেছি বলতে আমার জন্মসিদ্ধ অধিকার এই ভারতকে পরিচালনা করা, সেই পরিবারের আজকে কোনো পরিবার ইররেলিভেন্সে ভুগছে, এবং সেই জন্য কোনো সময় পাকিস্তানের, যাকে বলে পাকিস্তানের দোরগোড়ায় গিয়ে তার মাউথপিস হয়ে যাচ্ছে, কোনো সময় চায়নার সাথে চুক্তি করে নিজেদের এইখানে অবস্থান সিদ্ধ করার চেষ্টা করছে। এবার খুব সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই। এক হলো যে ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্টটা আমি বলছিলাম, 171 মিলিয়ন পিপল, অর্থাৎ 17 কোটি মানুষ এক্সট্রিম পভার্টি, একেবারে চূড়ান্ত কি বলা যেতে পারে, এক্সট্রিম দারিদ্রতা থেকে, দারিদ্র সীমা চূড়ান্ত দারিদ্রতা থেকে গত 10 বছরে 17 কোটি মানুষ কিন্তু উঠে এসছে। কেন? যে মানুষ দারিদ্রতা কি অনুভব করেছে তার জীবনে, সেই কিন্তু এই জিনিস করতে পেরেছে। যারা একেবারে প্যারাশুটের হয়ে একটি পরিবারে এমন জন্মগ্রহণ করেছে, একেবারে চোখ খুলে থেকে সারাক্ষণ এসপিজি দেখছে, সারাক্ষণ ল্যান্ড রোভার ছাড়া কিছু দেখেনি, তারা দারিদ্রতা বুঝতে পারবে না, এবং তারা সেই জন্য মাঝে মাঝে কটাক্ষ করতো, এখন সেই কটাক্ষ করাও বন্ধ হয়ে গেছে। কেন? জনগণ সেই কটাক্ষের জবাব দিয়েছে। এবং এই যে 17 কোটি মানুষ যে চূড়ান্ত দারিদ্রতার স্তর থেকে উঠে এসছে, তারা কোন কোন রাজ্যের মানুষ? অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ, কোন কোন রাজ্যের মানুষ? ইউপি, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ। 65% অফ ইন্ডিয়াস পুয়ার, এই সবকটা রাজ্য 2011-12-তে they represented 65% of India's poor. আজকে তারাই, এই রাজ্যের মানুষ, যে কটা রাজ্যের নাম বললাম, এই রাজ্যের মানুষই কিন্তু এক্সট্রিম পভার্টি থেকে নরেন্দ্র মোদীর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন নীতির ফলে তারা বেরিয়ে এসছে। সেই জন্যে 14 তলায় অক্সিজেনটা একটু কম থাকে, ব্রেনটা ওয়ার্ক করে না। ওই জন্য যারা বারবার 14 তলায় অক্সিজেনের অভাবে বলে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, এই কেন্দ্রীয় বঞ্চনা যে হয় না, সেটা যে একটা মিথ, একটা মন গড়া গল্প, ঠাকুরমার ঝুলির ঝুলি থেকে বেরিয়েছে, এই প্রমাণ করে দেয়। এটা আমাদের মনে রাখতে হবে। এই কারণে, কেন? যখন আমরা 11 বছর পালন করছি, ওয়ার্ল্ড ব্যাংক এই রিপোর্ট দিচ্ছে। হ্যাঁ, কিছু লোকে বলবে যে ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে ইম্পিরিয়ালিস্টদের ইনস্ট্রুমেন্ট, সেটা আমি ছেড়ে দিলাম। তাদের পলিটিক্যাল অবস্থান, পলিটিক্যাল অস্তিত্ব কি সেটা আমরা জানি। 100 বছর পর আমরা কোথায় রয়েছি এবং তারা কোথায় আছে তারা নিজেরাই জানে। আমি খুব সংক্ষেপে আর কিছু সম্প্রতি ঘটনার কথা বলি। এই সুজন, টাকা আমার দিকে, জল খা। এখনো আপনারা লক্ষ্য করে থাকবেন, চেনাব রেল ব্রিজ আমি যেটা বললাম সেটা তো হলো গত সপ্তাহে। তার আগে একেবারে ধনুষকোটিতে সেই পাম্বান রেল ব্রিজ, অসাধারণ এক ইঞ্জিনিয়ারিং ফিট। 100 বছর আগে ব্রিটিশরা যা তৈরি করেছিল তার থেকে আরো 10 গুণ বেশি ভালো করে, তার টেকনোলজি, লেটেস্ট টেকনোলজি ইউজ করে 2.5 কিলোমিটার, প্রায় 535 কোটি টাকা ব্যয় করে সেই পাম্বান রেল ব্রিজ উদ্ঘাটন হলো গত মাসে। প্রায় 25 লক্ষ তীর্থযাত্রী যারা রামেশ্বরম যায়, 25 লক্ষ তীর্থযাত্রী রামনাথ স্বামী টেম্পলে যারা যায়, তারা বেনিফিটেড হবে এই ব্রিজ দ্বারা। এবং সেইখানে বিরোধীরা বলেছিল এই ব্রিজ তো উঠছে না, নামছে না, কি উঠে নামিয়ে 4 বার দেখিয়ে দেওয়া হলো এই সম্ভব এই ব্রিজ তৈরি করা এই নতুন ভারতের জন্য পক্ষে। চেনাব রেল ব্রিজ আপনারা জানেন 40 বছর
এর বেশি সময় ধরে এটা একটা ডিমান্ড ছিল, এবং পৃথিবীর সর্বোচ্চ রেল ব্রিজ। এবং শুধু তাই নয়, এই রেল ব্রিজও আবার ইঞ্জিনিয়ারিং মার্ভেল, এফিল টাওয়ারেরও বেশি। আমি বলি যে আমরা যখন এক সময় যখন বিদেশে যেতাম, তখন মনে হতো আমাদের দেশে যদি এই জিনিস হতো, আমাদের দেশে এই জিনিস কেন হবে না। আমাদের অনেকের এই কথা মনে হয়েছে। আজকে আমরা দেখছি যে আমাদের দেশে সেই জিনিস হচ্ছে, সেই জিনিস হওয়া সম্ভব সম্পূর্ণভাবে আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের কারিগর। হ্যাঁ, একটা কথা আমাকে বলতেই হবে, মানতেই হবে। মোদিজি নিজেও সেদিন চেনাব রেল ব্রিজ যখন উদ্ঘাটন করছেন, বললেন যে সব কাজ আমার জন্যই রাখা ছিল, আমাকেই সেই কাজগুলো শেষ করতে হবে, এই কথা তিনি বললেন, এবং এটা সত্য। আপনারা দেখবেন যে কিছু কিছু সর্বভারতীয় স্তরের নেতা নেত্রীরা রয়েছেন, মানে যারা আঞ্চলিক দল চালায় কিন্তু সর্বভারতীয় স্তর, তারা বলে যে তারাই সব করে ফেলেছে, নরেন্দ্র মোদী গিয়ে খালি ফিতে কাটছে, তাই সব করে ফেলেছে। চেনাব ব্রিজটা ছিল, আমরা আমাদের স্থূল চক্ষুতে দেখতে পাচ্ছিলাম না, সেটা আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ফিতে কেটে স্থূল চক্ষুতে দেখালেন যে হে ভারতের জনগণ, এই চেনাব ব্রিজ আজ থেকে 15 বছর আগে একজন করে গেছিলেন, তোমরাই দেখতে পাওনি। যাই হোক, সে তো অনেক কথা বলতে গেলে একটু ব্যাপারটা খেলোই হয়ে যাবে, সেইখানে আর যাচ্ছি না। আমি বলছিলাম যে কাটরা শ্রীনগর রেল, এই কারণে আমি বলছি, কেন এই রেল ব্রিজে, এই রেলের মাধ্যমে সাধারণ মানুষ, সাধারণ যাত্রীরা যায়। পেহেলগামে যারা হিন্দুদের আলাদা করে মাথা সিঁদুর দেখে যারা গুলি করেছিল, তারা চায়নি যে এই কাটরা শ্রীনগর রেল পরিষেবা শুরু হোক। 1 মাসের মধ্যে সেই কাটরা শ্রীনগর রেল সেবা ইতিহাসে প্রথমবার শুরু হলো, এবং এমন রেল পরিষেবা যে এক্সট্রিম ওয়েদারেও কিন্তু সেটা বিঘ্নিত হবে না। এবং 43,000 কোটি টাকা দিয়ে এই রেল লাইন শুরু হয়েছে। আগামী 10 দিন সব বুকিং, আপনারাও চেষ্টা করতে পারেন যাওয়ার জন্য 15 দিন পর। এবং যেটা আমাদের স্ট্র্যাটেজিক্যালি মনে রাখতে হবে, কাশ্মীর ভ্যালি will never be cut off from India in the future। এবং সেই জন্য বলছি যে যেহেতু আমরা বসেছি সবাই অপরকে আমরা চিনি, আমরা সব এক পথের যাত্রী, মিডিয়া ছিল বলে একটু আড়ষ্ট হয়ে যায়। শ্যামাপ্রসাদের 125তম জন্মবর্ষ আমরা উদযাপিত করতে যাব এই বছর থেকে। শ্যামাপ্রসাদের 125তম জন্ম দিবসে আলটিমেটলি কাশ্মীর শ্রীনগর ইজ কানেক্টেড উইথ দ্য রেস্ট অফ ইন্ডিয়া থ্রু রেল। এক দেশ এক সংবিধান এবং এক দেশ এক রেল এক কানেক্টিভিটি, শ্যামাপ্রসাদের প্রতি এর চেয়ে বেশি কিন্তু শ্রদ্ধার্ঘ নিবেদন কেউ করেনি এবং করা সম্ভব হয়নি। এবার একটা ছোট্ট আরেকটা উদাহরণ দিই, কেন আমরা তো সকল প্রফেশনাল মিট করছি, আমরা তো সবাই প্রফেশনাল, যাই হোক মানে আমরাই প্রফেশনাল। একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা আমি একটু কাগজ নিয়ে আসি বলে মাঝে মাঝে উড়ে যায়, মানে এমনি একটু প্রিপেয়ার করে আসা উচিত। এই যে আমরা দেখলাম দুটো উদাহরণ, এই চেনাব রেল ব্রিজটা আমি উদাহরণ মাত্র দিচ্ছি। আপনারা বারে বারে শুনেছেন যে ওই মাধবীলতা যিনি ইঞ্জিনিয়ার, তিনি বহু বছর ধরে চেষ্টা করেছেন এই একটা রেল কানেক্টিভিটি হওয়া উচিত বিটুইন শ্রীনগর অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি। বহু বছর ধরে এই ডিমান্ড ছিল, কিন্তু আটকে ছিল, প্রজেক্টস আটকে ছিল। আপনাদের মনে আছে যে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন 2015 সাল থেকে উনি শুরু করলেন প্রগতি, একটি বিশেষ উদ্যোগ। প্রগতি কি? প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ একাধিক এই ধরনের প্রজেক্ট যেগুলো সাধারণ মানুষকে বেনিফিট করবে, যেগুলো সাধারণ একেবারে মানুষের নিত্য যাত্রী হোক, সাধারণ পরিষেবা মানুষকে দেবে। সেই সাধারণ পরিষেবাগুলো যেখানে আটকে যায়, এই প্রজেক্ট যেহেতু কমপ্লিট হয়নি, উনি সেগুলোকে অ্যাড্রেস করতে আরম্ভ করলেন, এবং অ্যাড্রেস করে তিনি 300টার উপর এই ধরনের প্রজেক্ট যেগুলো আটকে ছিল
সেগুলো তিনি চালু শুধু করলেন না, চালু করে সেগুলোকে তিনি বাস্তবায়িত করলেন। 2024 ডিসেম্বরে অক্সফোর্ডের সায়েদ বিজনেস স্কুল বলে একটি খুব বিখ্যাত কেন্দ্র রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। আমি অক্সফোর্ডে যাইনি কোনোদিন, মানে যারা অক্সফোর্ড যায় তারা এই কথাগুলো বলে না, আমরা যারা যাই না আমরা বলি। কেন, আমাদের তো এখানে কোনো ডাক ডাক গুড়গুড় করার নেই। তারা অক্সফোর্ডে গিয়ে কথাগুলো বললে আবার তারা নেক্সট ইনভিটেশন হয়তো পাবে না, সেই ভয়তে আবার তারা বলে না, চুপ করে থাকে। ও অক্সফোর্ডে গিয়ে বলবে নরেন্দ্র মোদী খুব অত্যাচার করছে, মানে অত্যাচারটা কি সেটা কিন্তু তারা প্রমাণ করতে পারে না, এরা বলে দিল। ওই বলে দিয়েই তারপরের ইনভিটেশনটা আবার তারা পাকা করে নিল। আমাদের কোনো ফ্যাসিনেশন নেই, কিন্তু অক্সফোর্ডে সায়েদ বিজনেস স্কুলের রিপোর্ট, সেই রিপোর্ট গত বছরের ডিসেম্বরে এই বিজনেস স্কুলের রিপোর্ট, কারণ আমরা তো সব প্রফেশনাল মিট, আমাদের একটু তথ্য আধারিত কথা বলা উচিত। সেখানে বলছে ইট রেকর্ডেড হাউ প্রগতি, এবং আপনারা দেখে থাকবেন অনলাইন গিয়ে দেখবেন অনেক ছবি এরকম যেখানে দেখবেন যে মোদিজি মিটিং নিচ্ছেন, নিজে বসে আছেন প্রগতির। এই এততম মিটিং শেষ হলো এবং সেখানে আমরা এতগুলো প্রজেক্ট পাস করলাম। এটা অনেকের নজরে পড়ে না, কিন্তু আপনারা নজর করবেন। এবং সেখানে এই রিপোর্ট বলছে 340টা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট অ্যাক্রস ইন্ডিয়া কমপ্লিট করেছেন, ওভারকামিং ডিকেডস অফ ডিলে এন্ড নেগলেক্ট। মানে দশক ধরে এই প্রজেক্ট গুলো ঝুলে আছে, প্রত্যেকবার রিভাইজ এস্টিমেট হচ্ছে, সেই রিভাইজ এস্টিমেট হচ্ছে, টাকা বাড়ছে, প্রজেক্ট শেষ হচ্ছে না কিন্তু আবার এস্টিমেট বাড়ছে, কিছু লোকে করে খাচ্ছে। নরেন্দ্র মোদী এসে 340টা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট, পেন্ডিং প্রজেক্ট ওয়ার্থ $205 বিলিয়ন, সেটা কোটিতে কিভাবে ট্রান্সলেট করা যায়, অর্থাৎ সব মিলিয়ে $205 বিলিয়ন প্রজেক্ট ওয়ার্থ পাস করেছেন এবং কার্যকরী করেছেন, শুধু পাস করেননি। ওই জন্য 43,000 কোটি টাকা কাটরা শ্রীনগর রেল ব্রিজ হয়ে গেল, 535 কোটি টাকা পাম্বান ব্রিজ, অনেক দিন ধরে বলছে এটাকে নতুন করতে হবে, অনেক দশক ধরে, সেটা হয়ে গেল। ইন্ডারমিট গিল, চিফ ইকোনমিস্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক, তিনি বলছেন যে প্রগতির সাকসেসটা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দিকে নয়, তার সাকসেস অন্য দিকেও। রেলওয়ে, রোড, ওয়াটার, ইলেকট্রিসিটি সব মিলিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন স্তরের উন্নয়ন হয়েছে এই প্রজেক্টগুলো শেষ করার। আমি দুটো উদাহরণ দিচ্ছি। এই যে রেল শুরু হলো, এই রেল পরিষেবা শুরু হওয়াতে আবার নতুন করে আমাদের স্ট্র্যাটেজিক দিকে তো রয়েছে যে আমরা লিঙ্কড বাই রেল এন্ড রোড উইথ শ্রীনগর, কাশ্মীরকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, সেটা আছে। কিন্তু আমাদের এবং কাশ্মীরের যারা রয়েছে তাদের পক্ষেও আমরা যাব, আবার তারা তাদের নিজেদের রুজি রোজগার করবেন, কানেক্টিভিটি যত বাড়বে আইসোলেশন কমবে। এই NH-34 আজকে বহরমপুর ক্রস করে নর্থ বেঙ্গল যে NH-34, আমি সেদিনকে বাই রোড করেছি, একেবারে ভুটান বর্ডার থেকে কলকাতা পর্যন্ত। এই NH-34, পুরনো NH-34, এর চারপাশে যেভাবে এন্টারপ্রেনার বিজনেস করাচ্ছে, সেইখানকার এলাকার মানুষ, শান্তিপুরের মানুষ, রানাঘাটের মানুষ, বহরমপুরের মানুষ, মালদার মানুষ, তারা কিন্তু বেনিফিটেড হচ্ছে বিকজ অফ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। এবং সেই জন্য তারা বলছে যে গত 10 বছরে আনপ্রেসিডেন্টেড গ্রোথ অফ, এই রিপোর্টে বলছে 50,000 কিলোমিটার, 50,000 কিলোমিটার অফ ন্যাশনাল হাইওয়ে in the last 10 years led by Prime Minister Narendra Modi। আমরা কিন্তু বিদেশের এক সময় ছিল, ওই যে বললাম বিদেশের হাইওয়ে দেখে বলা হতো বাহ, আমাদের দেশে হবে না। 50,000 কিলোমিটার হাইওয়ে, একটা কেউ বলতে পারবে না যে কোথাও কোনো ধরনের ঘোটালা হয়েছে, কোনো ধরনের ডিসক্রিপেন্সি হয়েছে। যারা বলে তারা প্রমাণ করতে পারছে না। ইকোনমিস্ট, আমি যেমন গার্ডিয়ানের কথা বললাম, ইকোনমিস্ট বলে একটি বিখ্যাত মোদি বিরোধী পত্রিকা
লন্ডন থেকে বেরোয়, মানে আমাদের বিরোধী পত্রিকা, বিশেষ করে মোদী বিরোধী পত্রিকা, আমরা যা যা বলি তার বিরোধ করে এই পত্রিকা বেরোয়। সেই পত্রিকাকেও মানতে হলো গত বছর এই সময়, if there is one thing about which both supporters and critics of Narendra Modi can agree, যদি একটি জিনিস মোদির যারা নিন্দা করে এবং মোদিকে যারা সমর্থন করে একটি বিষয়ে যদি তারা সহমত হতে পারেন, তাহলে সেটি হলো is that his biggest achievement has been to overhaul India's infrastructure. ভারতের পরিকাঠামোকে সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়েছেন নরেন্দ্র মোদী। তারা যারা তাকে নিন্দা করে তার সমর্থকরাও, তাদেরও মানতে হবে, তাদের স্বীকার করতে হবে। আরেকটা উদাহরণ দেব, যে প্রায় 60% ইনক্রিজ ইন ন্যাশনাল হাইওয়েজ ইন দ্য লাস্ট 1 decade। ভাবা যায় না, মানে সত্যি আমরা যারা বাই রোড যাই আমরা দেখে বুঝবো দ্য কোয়ালিটি অ্যান্ড দি ইনক্রিজ। এবং এটা কিন্তু সাধারণ মানুষকে, ন্যাশনাল হাইওয়ে আছে তাকে কানেক্ট করার জন্য সাবসিডিয়ারি, সেটাই নিজের তৈরি হয়ে যাচ্ছে। এক্সপ্রেসওয়েজ, আপনারা যারা গেছেন এক্সপ্রেসওয়ে, এবারে প্রয়াগরাজ গেছেন, যারা বাই রোড গেছেন, আপনারা দেখেছেন সেই এক্সপ্রেসওয়ে সম্ভব ভারতবর্ষে। এবং হাই স্পিড করিডোর তৈরি হয়েছে, এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে। ইউপিএ এর আমলে ছিল 2014 সাল অব্দি 11 কিলোমিটার তৈরি হতো পার ডে, এখন সেটা গেছে 34 কিলোমিটার তৈরি হয়েছে। বাজেট অ্যালোকেশন বেড়েছে, শুধু হাওয়ায় হাওয়ায় কথা বললে হবে না, উই নিড ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার, ইট ইজ বিং ডান। হাওয়ায় হাওয়ায় কথা হচ্ছে না। 2013-14-তে বাজেট ছিল 34,345 crores এবং সেটা শুধুমাত্র 2% বেড়েছিল কংগ্রেসের আমলে, ইউপিএ এর আমলে। এবং যে ইউপিএ তে প্রথম ইউপিএ শরিক ছিল বামপন্থীরা, তারা শরিক ছিল। সেই কংগ্রেসের আমলে রাস্তাঘাট নির্মাণে, জাতীয় কাঠামো নির্মাণে বেড়েছিল 10 বছরে 2%। সেইখানে 10 বছরের নরেন্দ্র মোদীর কার্যকালে 8% বেড়েছে। and it has gone up to 2.7 lakh crore allotted। কোথায় 34,000 crore এবং কোথায় 2,07 crores। যাই হোক, এই কথাগুলো মানে বলতে গেলে এখন অনেক কিছু বলতে হয়, সময় সীমিত। আমি আর খুব সংক্ষেপে, আমাদের যেগুলো ভুলে গেলে চলবে না, আমাদের পররাষ্ট্রনীতি তাত্ত্বিক আলোচনায় যাব না। পঞ্চামৃতের কথা আমি আগেই বলেছি। ইউপিএ এর আমলে কি ধরনের পররাষ্ট্রনীতি হতো আমরা জানি। ভারতের প্রধানমন্ত্রী তিনি গিয়ে বললেন যে পাকিস্তান আর আমরা দুজনেই জঙ্গিদের শিকার। এই ধরনের মানসিকতা পররাষ্ট্রনীতি ইউপিএ এর আমলে ছিল। অপারেশন সিন্দুর আমাদের যেটা বুক চিতিয়ে যে কথা বলতে হবে, যে আমরা যেমন জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি, আমরা তার সাথে সাথে যা দিয়ে ধ্বংস করেছি সব ভারতবর্ষে আত্মনির্ভর ভারত দ্বারা নির্মিত এবং হাইটেক মিলিটারি পাওয়ার। এই অপারেশন সিন্দুর 3 দিনের মধ্যে ভারতবর্ষ যে একটি হাইটেক মিলিটারি পাওয়ার সেটা সিদ্ধ করেছে, প্রমাণ করেছে। এবং আমাদের ডিফেন্স এক্সপোর্ট, এক সময় আমরা সবাই জানি, আমরা তো আমাদের জেনারেশন, অযথা আমাদের জেনারেশন বোফোর্স জেনারেশন, মানে আমরা বোফোর্স শুনে শুনে বড় হয়েছি। এবং তার আগের যারা আছে তারা জিপ স্ক্যান্ডেল শুনে শুনে বড় হয়েছে। মানে আমদানি করা হতো যাতে ঘোটালা হয় এবং কংগ্রেসের আলমারি, কংগ্রেসের কফার সেগুলো ভর্তি থাকে, সে জিপ স্ক্যান্ডেল থেকে শুরু করে বোফোর্স টুডে। এবং আমরা লার্জেস্ট ইম্পোর্টার অফ আর্মস অ্যামিউনিশন আমরা ছিলাম এক সময়। আজকে আমরা 24,000 কোটি টাকা ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25-এ রেকর্ড আমরা এক্সপোর্ট করেছি, আমরা তৈরি করেছি, আমরা এক্সপোর্ট করেছি বহু দেশ।
তারা অপেক্ষা করে থাকে ফর ইন্ডিয়ান ইকুইপমেন্ট অনেক, এবং টার্গেট হচ্ছে 2029-30 এর মধ্যে আমরা প্রায় 30-fold ইনক্রিজ দেখে উই উইল বিকাম ওয়ান অফ দি টপ এক্সপোর্টার্স অফ আর্মস অ্যান্ড অ্যামিউনিশন, যেটা আমরা নির্মাণ করব। আগামী দিনে ড্রোন হাব, ভারতবর্ষ ড্রোন হাব হবে 2030-এর মধ্যে, এবং এইসব ড্রোন কিন্তু প্রায় 550টা ভারতীয় কোম্পানির দ্বারা নির্মিত এই ড্রোন, যে ড্রোনগুলো গিয়ে যা করার করেছে পাকিস্তান। সেজন্য আমরা যদি আমাদের চারদিকে দেখি, দের ইজ এ ফেনোমেনাল ট্রান্সফরমেশন হচ্ছে কিন্তু। এবং সেই জন্য বললাম যে এই কয়লা টয়লার যারা ঘাটে টাটে তারা কি বলে এই নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। ও সারা জীবন তাই করবে, ভারত যেদিকে এগোবার তারা এগিয়ে যাবে। কোন এক এমএলএ কোথা থেকে জিতেছে কেউ জানে না, পরের বার জিতবে না হারবে কেউ জানেই না। সো ওয়াই ডু উই ইভেন টেক কগনিসেন্স অফ দ্যাট? আমি মনে করিয়ে দিই যে শুধু আমাদের পেশি শক্তি বাড়ছে তা নয়, আমরা নিজেদেরকে বিশ্বমিত্র যখন বলছেন ভারতকে মোদিজি, কল্যাণ মিত্র বিশ্বমিত্র যখন বলছেন, সেটা সত্যি কিন্তু হচ্ছে। এবং ভারতবর্ষ বিভিন্ন 2015 নেপালের ভূমিকম্প থেকে শুরু করে ডিসেম্বর 2014 মানে মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার মধ্যেই প্রায় 150,000 মানে কয়েক টন আমরা ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, মনে আছে আপনাদের মালদ্বীপে হঠাৎ হলো যে তাদের জলের প্লান্ট গুলো সব কোলাপস করলো, ভারতবর্ষ পাঠালো তাদেরকে। তারপরে টার্কি অপারেশন ডোস্ট যেটা হলো 2023-এ, উই ওয়ার দ্য ফার্স্ট রেসপন্ডার। টার্কি কি করে, কিভাবে ব্যবহার করে, পাকিস্তানকে কি করে না করে দরকার নেই, আমাদের একটা নিজেদের এথিক্স রয়েছে, ধর্ম রয়েছে, সেই ধর্ম আমরা পালন করছি। এই কিছুদিন আগে মান্ডালেতে যে আর্থকুয়েক হলো, সেখানে উই ওয়ার দ্য ফার্স্ট রেসপন্ডার। অর্থাৎ হঠাৎ মানে অদ্ভুত ভাবে সারা পৃথিবী দেখছে যে ভারতবর্ষ এই যে গোল্ডেন পিরিয়ড যেটা বলে, আর্থকুয়েক হলো, তার মধ্যে একটি দুর্ঘটনা হলো, গোল্ডেন ফেজ যেটা বলে, তার মধ্যে অ্যাক্ট করতে হয়। বারে বারে আমরা অ্যাক্ট করছি এন্ড উই আর সাকসেসফুল অ্যাবাউট ইট। সেজন্য অনেক কিছু মোদিজি বলছেন যেটা সেটা বারবার তিনি করেও দেখাচ্ছেন। মনোরঞ্জন দার একটি প্রশ্ন জেগেছিল, তিনি আমায় জিজ্ঞেস করেছিলেন, এবং সেই প্রশ্ন উদ্ধৃত করে আমি সেই কয়েকটা কথা উল্লেখ করছি। এই মাসের গত মাসের গোড়াতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভগবান বুদ্ধের পূর্ণ দেহাবশেষ নিয়ে যাওয়া হলো ভিয়েতনামে। এই দেহাবশেষ দিল্লিতে অবস্থিত, সেখান থেকে নিয়ে যাওয়া হলো ভিয়েতনামে। এই নতুন একটি সূচনা, ধর্মযাত্রার সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। সম্রাট অশোকের পর যদি এই ধরনের ধর্মযাত্রা কেউ করে থাকেন, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1,78,00,000 মানুষ ভিয়েতনামে বিভিন্ন দেশে বিভিন্ন শহরে এই পূর্ণ ভগবান বুদ্ধের দেহাবশেষের দর্শন করেছেন। এই দেহাবশেষ ভারতের থেকে গেছে। এই ভারত, আমাদের ভারত, ভগবান বুদ্ধকে সারা পৃথিবীতে প্রচার করেছে। বুদ্ধের বাণী, ভগবান বুদ্ধের বাণী এই ভারত থেকে সারা পৃথিবীতে গেছে নজিরবিহীন। শুধু তাই নয়, পালি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া, বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া নরেন্দ্র মোদী করেছেন। বাবা সাহেব আম্বেদকর অনেকে করতে থাকে, কিন্তু বাবা সাহেব আম্বেদকর তার শেষ জীবনে শেষ কয়েকটা দিন তার পরিনির্বাণের আগে দুঃখ করেছিলেন, অনুশোচনা করেছিলেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে বখতিয়ার খিলজি ধ্বংস করেছিল, সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার পুনর্স্থাপনা করা যায়নি। তিনি আক্ষেপ করেছিলেন। 1200 বছর পর সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনর্স্থাপনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং বিক্রমশিলারও স্থাপনা হবে। সেই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সেই বখতিয়ার খিলজি ভেঙে দিয়েছিল, ধ্বংস করেছিল। সারা পৃথিবী থেকে যেখানে মানুষ ছাত্র পড়তে আসতো, তারা আসতো সারা পৃথিবী থেকে, কারোর হয়নি। 60 বছর ধরে অনেকে বাবা সাহেব আম্বেদকরের নাম নিয়েছে, ভগবান বুদ্ধর নাম নিয়েছে, কারুর ক্ষমতা হয়নি, সাহস হয়নি, মাথায় আসেনি যে তারা সেই বিশ্ববিদ্যালয়গুলোকে দাঁড় করাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। বোধগয়া করিডরের ঘোষণা করেছেন। এই বোধগয়া করিডর কাশী বিশ্বনাথ করিডরের মতন হবে, যেখানে বিষ্ণুপদ মন্দির,
সেখানে বোধগয়া মন্দির সংরক্ষিত হয়ে একটি বিশেষ জোন সেখানে তৈরি হবে। সারা পৃথিবীর মানুষ আসতে পারবে, তারা ভগবান বুদ্ধের আরাধনা করবে, ভগবান বিষ্ণুর আরাধনা করবে, এবং সেই বোধগয়া সারা পৃথিবীতে উঠে উঠবে একটি নজির হিসেবে। আমাদের দুর্গাপুজো নেতাজি সুভাষচন্দ্র বসুকে সর্বোচ্চ সম্মান দেওয়া, তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা, শান্তিনিকেতনকে ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করা, সবটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। এখানে তো আমরা খালি রেপ্লিকা দেখি অজয়দা, ওই নিউ টাউনে মিলেনিয়াম পার্কে খালি রেপ্লিকা, যেখানেই করছে খালি দেখছি রেপ্লিকা। সেদিন কালকে দেখলাম ওই বালিগঞ্জ ফাঁড়িতে ওই পার্কে ওখানেও বেলুর মঠে রেপ্লিকা। এখানে খালি হচ্ছে, এই রাজ্যে খালি রেপ্লিকা হচ্ছে। অরিজিনাল আবার ঢেলে সাজাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কথাগুলো আমাদের মনে রাখলে হয়। আজকের দিনে আজকে একটি বিশেষ আমরা দিনে এখানে একত্রিত হয়েছি, এই কথাগুলোই বলার ছিল। আমি ইউকে গার্ডিয়ান দিয়ে শুরু করেছিলাম, চাইনিজ কমিউনিস্ট পার্টির গ্লোবাল টাইম দিয়ে শেষ করতে চাই। আপনাদের মনে আছে আমরা সেই গত বছর জানুয়ারি মাসে বিজয়গড়ে একটি প্রোগ্রাম করেছিলাম, বিকশিত ভারত। আপনি ছিলেন, মনোরঞ্জন দা, অশোক লাহিড়ী এসেছিলেন, সেখানে আমি উল্লেখ করেছিলাম এই কমরেডরা তো এত বলে ফ্যাসিস্ট 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 নরেন্দ্র মোদী, কমরেডরা বলে, কিন্তু গ্লোবাল টাইমস বলছে হি ইজ এ গ্রেট লিডার। এবং গ্লোবাল টাইম কেন বলছে? গ্লোবাল টাইমের খুব বিখ্যাত একজন ফুদান ইউনিভার্সিটির বিশাল বড় একজন থিঙ্কার, তিনি বলছেন নরেন্দ্র মোদী ইজ এ গ্রেট লিডার। কেন? তিনি ভারত ন্যারেটিভ, অর্থাৎ ভারত, ভারতীয়তা, ভারত বোধকে পুনর্স্থাপনা করছেন। তিনি পাশ্চাত্যের অনুকরণ করতে চান না, করা বন্ধ করে দিয়েছেন। তিনি করতেন না, ভারত এক সময় করত, সেই পাশ্চাত্যের অনুকরণ ভারত এখন করে না। ভারতের পররাষ্ট্রনীতি, ভারতের সাংস্কৃতিক নীতি, ভারতের আর্থিক নীতি সবটাই reflects India's ambition to escape its colonial shadow and position itself as a global influencer politically and culturally. অর্থাৎ আমরা বলছি না, কিন্তু দীপ তুমি বলছো না, সুভাষিস দা আমরা বলছি না, কমরেডদের গ্লোবাল টাইমস বলছে যে উপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত করে ভারতকে তিনি ঢেলে সাজাতে চাইছেন, ভারতকে গ্লোবাল ইনফ্লুয়েন্সার হিসেবে সারা পৃথিবীতে ইনফ্লুয়েন্স করবে ভারত, এবং একটি মহাশক্তি, সাংস্কৃতিক, আর্থিক, রাজনৈতিক মহাশক্তি হিসেবে ভারতকে পুনর্স্থাপনা করতে চাইছেন নরেন্দ্র মোদী। সেই জন্য হি ইজ এ গ্রেট লিডার, এই বলতে চাইছিলাম। আমার মনে হয় যে এই দুই পোল কে আমরা যদি বুঝি, নরেন্দ্র মোদীকেও বুঝতে সুবিধা হবে, এবং যারা বুঝতে চায় না, যারা চায় তাদেরকে, যাদের ইচ্ছে তারা গার্ডিয়ান পড়ুক, যাদের ইচ্ছে তারা গ্লোবাল টাইমস পড়ুক, পড়লেই তারা নরেন্দ্র মোদীকে বুঝবে। 11 বছরের আমাদের জার্নি বিকশিত ভারতের প্রতি তারা বুঝবে। আপনারা অনেক ধৈর্য ধরে শুনেছেন, ভদ্রতার খাতিরে না ইন্টারেস্টের খাতিরে আমি জানি না, কিন্তু আপনাদের সৌজন্য, ভদ্রতা আমি সবসময় নিজের হৃদয়ের মধ্যে রাখি। অনেকের ফোন অনেক সময় ধরতে পারি না, ক্ষমা করবেন, কিন্তু যা মেসেজ আসে সেই মেসেজ আমি পাই। আমার যথাসাধ্য মতন যা করার চেষ্টা আমি করি, এবং আমাদের এই জেলার যিনি অভিভাবক তার সাথে আমার নিরন্তর যোগাযোগ থাকে, এবং তার মতন একজন অভিভাবক পেয়ে আমি সবসময় নিজেকে খুব সৌভাগ্য, আমি খুব ধন্য মনে করি। আপনাদের সকলকে নমস্কার, এবং ভালো থাকবেন, দেখা হবে আবার। ধন্যবাদ জানাই আমাদের অভিভাবক ডক্টর